ক্লাস 11 ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা আলোচনা করব বোরের মডেলের বাকি অংশটা। তাহলে প্রথমে দেখে নেব রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোরের পরমাণু মডেলের সাদৃশ্য। কি কি সাদৃশ্য আছে দুটো মডেলে? নাম্বার 1, ইলেকট্রনীয় কক্ষপথ বৃত্তাকার। ইলেকট্রনীয় কক্ষপথ বৃত্তাকার। নাম্বার 2, সমগ্র ধনাত্মক আধান ও পরমাণুর সমগ্র ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। তাহলে বোরের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের সাদৃশ্য কি কি? ইলেকট্রনীয় কক্ষপথ বৃত্তাকার, বোরের মডেল অনুযায়ীও বৃত্তাকার, রাদারফোর্ডের মডেল অনুযায়ীও ইলেকট্রনীয় কক্ষপথ বৃত্তাকার। সমস্ত ধনাত্মক আধান এবং পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, রাদারফোর্ডের মডেল অনুযায়ী, এবং বোরের মডেল অনুযায়ী একই। আর পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের বৈসাদৃশ্য, এটাকে আমরা এইভাবে লিখলে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল। বৈসাদৃশ্য আলোচনা করব আমরা, দুপাশে লিখবো কোনটা কিসের ওপর আলাদা। এখানে লিখবো বোরের মডেল, অবশ্যই পরমাণু মডেল, আর এটা আমরা আলোচনা করছি বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য নাম্বার 1, রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রন যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘোরে। বোরের মডেল অনুযায়ী নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি ঘোরে। তাহলে প্রথম পার্থক্য কি দাঁড়ালো? যে ইলেকট্রন যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘোরে। বোরের মডেল অনুযায়ী নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘোরে। 2, রাদারফোর্ডের মডেল সাধারণ বলবিদ্যা অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। নাম্বার 2, কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সের ওপর তৈরি। কোয়ান্টাম মেকানিক্স এর ওপর ভিত্তি করে। 3, রাদারফোর্ডের মডেল পরমাণুর স্থায়িত্ব
সম্ভব নয়। পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না বা ব্যাখ্যা করা সম্ভব নয়। পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা সম্ভব। নাম্বার 4, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। আর বোরের পরমাণু মডেল দিয়ে আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারি। বোরের তত্ত্বের প্রয়োগ অর্থাৎ বোরের তত্ত্বের সাহায্যে আমরা ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ এবং গতিশক্তি, স্থিতিশক্তি এবং আর মোট শক্তি নির্ণয় করব। কিভাবে আমরা নির্ণয় করব? Ze, এটা এটা নিউক্লিয়াসের আধান। পরমাণুর কেন্দ্রে যেখানে সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রীভূত আছে সেটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে ঘিরে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। তো এখানে যে ইলেকট্রন আছে তার আধান ই, কুলম্বের এই ব্যাসার্ধ আর ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। কুলম্বের সূত্রানুযায়ী এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে সেটা হচ্ছে Ze into E by R square, অর্থাৎ Ze² by R square। আর এই বৃত্তাকার পথে ঘোরার জন্য এখানে একটা অপকেন্দ্রিক বল কাজ করছে, সেটা হচ্ছে mv² by R। এই দুটো বলের মান সমান। mv² by R equal to Ze² by R। এই দুটি বলের মান সমান, সেই জন্য ইলেকট্রনটা এই কক্ষপথে ঘুরছে। এটা আমাদের সমীকরণ নাম্বার 1। এবার দ্বিতীয় পস্টুলেটে, বোরের দ্বিতীয় পস্টুলেটে আমরা আরেকটি সমীকরণ পেয়েছিলাম, সেটা mvr equal to nh by 2 pi, অর্থাৎ কৌণিক ভরবেগ nh by 2 pi h by 2 pi এর সরল গুণিতক। এটা আমার 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ থেকে আমরা r এর মান নির্ণয় করব। এখান থেকে আমি v² equal to নির্ণয় করব mv², এটা r²। তাহলে একটা এখানে r ছিল, এখানে r² ছিল, একটা r কেটে গেল। v² equal to Ze² by Rm। এটা আমার 3 নম্বর সমীকরণ। এবার এই সমীকরণকে আমি দুই দিকে বর্গ করব, তাহলে পাবো m² v² r² equal to n² h² 4 pi²। আমি দুদিকে বর্গ করলাম, দিয়ে v² কে আলাদা করলে আমি পাবো n² h² 4 pi² m² r²। এই সমীকরণের আমি নাম্বার দিলাম 4। তো দেখতে পাচ্ছি এখানেও v² এবং এখানেও v², 3 এবং 4 নম্বর সমীকরণে দুটো v²। এই দুটোকে তুলনা করে আমি পাচ্ছি Ze² by Rm equal to n² h² 4 pi² m² r²।
এখানে একটা আর, এখানে দুটো আর এর স্কোয়ার কাটলাম, এখানে এম, এখানে এম এর স্কোয়ারকে কাটলাম। এবার আমি এই আরটার মান নির্ণয় করব। তাহলে আমি পেলাম আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ। এখানে আর ইকুয়াল, যদি n ইকুয়াল টু 1 বসাই তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, n ইকুয়াল টু 2 বসালে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, n ইকুয়াল টু 3 বসালে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। বাকি রাশিগুলো কি কি আছে? h ইকুয়াল টু প্ল্যাঙ্কের ধ্রুবক, m ইলেকট্রনের ভর, z পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক যে মৌল নেওয়া হয়েছে তার পরমাণু ক্রমাঙ্ক, ই হচ্ছে ইলেকট্রনের আধান, ই ইলেকট্রনের আধান। তাহলে আমরা যদি এই যে আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার এটা মনে না রাখতে পারি তাহলে আমরা এই অঙ্ক কষে দেখে নেব। আর যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা মনে রাখবো, কারণ আমাদের অঙ্ক কষে নেওয়ার মতন যথেষ্ট সময় থাকে। 70 নম্বরের পরীক্ষা দিতে হবে 3 ঘন্টা 15 মিনিটে। তো এই অঙ্কটাকে কষে দুটো ভি স্কোয়ারকে ইকুয়াল টু করে এই দুটো সমীকরণ মনে রেখে সেখান থেকে ভি স্কোয়ারকে ইকুয়াল টু করে আমরা আর এর মান নির্ণয় করতে পারবো। আর এন অর্থাৎ এন তম কক্ষপথ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এখানে যদি আমরা এই মানগুলো বসাই, অর্থাৎ এইচ এর মান, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, পাই 3.14 বা 22/7, এম ইলেকট্রনের ভর, জেড সেই পরমাণুর আধান। তাহলে আমরা পাবো কি? ই ইলেকট্রনের আধান, এই মানগুলো বসিয়ে আমরা পাবো আর এন ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু 0.529 আংস্ট্রম। আর1 কি হবে? প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 1 স্কোয়ার বাই জেড স্কোয়ার। জেড এর মান এক একটা পরমাণুর ক্ষেত্রে এক এক রকম হবে, তাহলে এম স্কোয়ার বাই জেড, 1 স্কোয়ার বাই জেড ইন্টু 0.529 অ্যাংস্ট্রম। আর2 2 স্কোয়ার বাই জেড 0.529 অ্যাংস্ট্রম। যে পরমাণুর নির্ণয় করছি ব্যাসার্ধ তার পরমাণু ক্রমাঙ্ক বসালেই আমরা তার ব্যাসার্ধ পেয়ে যাব। এখানে আমরা নির্ণয় করছি এন তম কক্ষপথের সঙ্গে আর প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক। তাহলে এইটা আর এই সমীকরণ দুটোকে আমরা তাকাবো, এই সমীকরণটার দিকে তাকাবো। আর এন ইকুয়াল টু এন স্কোয়ার বাই জেড 0.529 অ্যাংস্ট্রম, আর 1 ইকুয়াল টু 1 by z 0.529 অ্যাংস্ট্রম। একে যদি আমি ডিভাইড করি তাহলে পাবো আর এন বাই আর 1 ইকুয়াল টু এন স্কোয়ার বাই জেড 1 স্কোয়ার বাই জেড, এখানে 529 0.529 0.529। তাহলে এই দুটো আমার কেটে গেল, জেডও কেটে গেল, কি থাকলো? আর এন ইকুয়াল টু আর এন বাই আর 1 ইকুয়াল টু এন স্কোয়ার। তাহলে আর এন এর সাথে আর 1 এর সম্পর্ক এন স্কোয়ার ইন্টু আর 1। প্রথম কক্ষপথের সাথে এন তম কক্ষপথের সম্পর্ক এন স্কোয়ার দিয়ে গুণ করলেই আমরা প্রথম কক্ষপথের সাথে এন স্কোয়ার গুণ করলে আমরা এন তম কক্ষপথ পেয়ে যাব। আজকের ক্লাস এই পর্যন্তই।
মন দিয়ে ক্লাসগুলো ফলো করো, খুব ইম্পর্টেন্ট পার্টে আমরা ঢুকে গেছি কিন্তু।